যেহেতু আমাদের প্রচুর পরিমাণে ইম্পোর্ট করতে হচ্ছে, ভালো করে দেখ, প্রচুর পরিমাণে ইম্পোর্ট করতে হচ্ছে, তার মানে আমাদের দেশে প্রচুর পরিমাণে গুডস আর কামিং। গুডস যদি আমাদের দেশে ঢোকে অন্য কোনো দেশ থেকে, ন্যাচারালি তার মানে হচ্ছে মানি ইজ আউটগোয়িং। মানি ইজ আউটগোয়িং, গুডস ইজ ইনকামিং। গুডস ঢুকছে, টাকা বেরোচ্ছে। যেহেতু এই ঘটনাটা হিউজলি ঘটছে, ঘটছে, goods are coming and money is going. Therefore, that's why the balance of trade is deficit in nature. That's why balance আমরা যে জিনিসটা আলোচনা করব, কোন কোন জিনিস আমরা ইম্পোর্ট করি আর কোন কোন জিনিস আমরা এক্সপোর্ট করি। তাহলে আমরা দুই ভাগে ভাগ করব। আমরা দুই ভাগে এটাকে ভাগ করব, এক্সপোর্ট আর ইম্পোর্ট। এই ঘরে আমরা লিখব মেন ইম্পোর্ট, অর্থাৎ যেটা আমরা মেনলি ইম্পোর্ট করছি। আর এই ঘরে আমরা লিখব মেন এক্সপোর্ট। মেন ইম্পোর্ট এন্ড মেন এক্সপোর্ট। মেনলি আমরা যে জিনিসটা ইম্পোর্ট করি, বল দেখি আমরা কোন জিনিসটা বেশি ইম্পোর্ট করি? অয়েল স্যার। ক্রুড অয়েল। ক্রুড অয়েল সব থেকে বেশি আমরা ইম্পোর্ট করি ক্রুড অয়েল। আর কি ইম্পোর্ট করি? আর কিছু ক্যাপিটাল গুডস আমরা ইম্পোর্ট করে থাকি। গোল্ড। এই ক্যাপিটাল গুডস এর মধ্যে কি কি আছে? আব্দুল রিয়াজ, শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। You are not doing any offline classes. Why? অফলাইন ছিলাম তো এই রবিবার। তার আগের উইকটাতে আসতে পারিনি, আর তার আগের উইকে এক্সাম ছিল বলেছিলাম আপনাকে গ্রুপে আমার শিলিগুড়িতে। সেকেন্ড ব্যাচে আসিস না? হ্যাঁ সেকেন্ড আছে। ওই আপনার পাশে ছিলাম মিলে ফার্স্ট। আচ্ছা ঠিক আছে। ওকে আব্দুল, রিয়াজ ভর্তি কবে হয়েছিলিস?
হয়ে গেল 1-1.5 মাস মতো হয়ে গেল। তুই আমাকে ফোন করিস তো ক্লাস হয়ে গেলে, ক্লাস হয়ে গেলে আমাকে ফোন করিস। ঠিক আছে, ঠিক আছে স্যার। সো ক্যাপিটাল গুডস এর মধ্যে আছে মেশিনারি, বুলডোজার, গোল্ড, ইলেকট্রনিক্স, কেমিক্যালস এটসেট্রা। আমি সকালের ক্লাসে বলেছিলাম গোল্ডটা আমাদের প্রচুর পরিমাণে ইম্পোর্ট করতে হয়। যেহেতু গোল্ড প্রচুর পরিমাণে ইম্পোর্ট করতে হয়, এই কারণে আমাদের প্রচুর পরিমাণে টাকা বেরিয়ে যায়। যেহেতু গোল্ড প্রচুর পরিমাণে ইম্পোর্ট করতে হয়, এই কারণে আমাদের প্রচুর পরিমাণে টাকা বেরিয়ে যায়, এই কারণে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট হচ্ছে। তাহলে মেন ইম্পোর্ট আমরা কি কি করি জানতে পারলাম। এখন আমরা দেখবো মেন। স্যার আর একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ বল। বলছি স্যার, ক্রুড অয়েলটা কি ধরনের গুডস এর ক্যাটাগরিতে পড়ে? ক্রুড অয়েল অ্যাকচুয়ালি র ম্যাটেরিয়াল হিসেবে ট্রিট করা হয় এটাকে। ক্রুড অয়েল দিয়ে আমরা বিভিন্ন লুব্রিক্যান্ট বানাই, যেমন পেট্রোল বা ডিজেল ইত্যাদি ইত্যাদি লুব্রিক্যান্ট বা ডিজেল পেট্রোলিয়াম জাত যে প্রোডাক্ট গুলো সেগুলো বানানোর জন্য ক্রুড অয়েলকে আমরা র ম্যাটেরিয়াল যেটা কোর ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে। ইয়েস, কোর ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে। ওকে, বুঝতে পারলি? বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবার আমরা এক্সপোর্ট কি কি করি? ক্রুড অয়েল আমরা নিলাম, ক্রুড অয়েল থেকে আমরা বানালাম লুব্রিক্যান্ট, এটা আমরা এক্সপোর্ট করি। আমরা ডিজেল, এটাও খানিকটা আমরা এক্সপোর্ট করি। আদার প্রোডাক্টস, এটাও আমরা এক্সপোর্ট করি। এছাড়া ইঞ্জিনিয়ারিং গুডস, এটাও আমরা এক্সপোর্ট করি। এগ্রিকালচারাল প্রোডাক্ট, এটাও আমরা এক্সপোর্ট করি। কেমিক্যাল, এটাও আমরা এক্সপোর্ট করি। জেমস অ্যান্ড জুয়েলারি, এটা আমরা সব থেকে বেশি এক্সপোর্ট করে থাকি। জেমস অ্যান্ড জুয়েলারি সব থেকে বেশি এক্সপোর্ট করে থাকি আমরা, জেমস অ্যান্ড জুয়েলারি। তাহলে ব্যালেন্স অফ ট্রেড আমরা যদি টোটাল ডেটাটা নিই, 2013 সালের আমার কাছে একটা ডেটা আছে আর কি, সেই ডেটা অনুযায়ী অনলি গুডস এর ক্ষেত্রে যত টাকা আমাদের দেশে ঢুকছে তার থেকে বেশি টাকা বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ ইউএস মিলিয়ন ডলার এটা যদি আমরা নিই, তাহলে দেখতে পাবো অনলি গুডস এর ক্ষেত্রে ফিগারটা হয়ে যাচ্ছে -147,609, এত মিলিয়ন ইউএস ডলার। মাইনাস সাইন থাকার অর্থই হচ্ছে গুডস এর ক্ষেত্রে আমাদের ট্রেড ডেফিসিট আছে, যদি আমরা অনলি সার্ভিসেস ক্যালকুলেশন করি,
অনলি সার্ভিসেস, সেক্ষেত্রে ফিগারটা পাবো 72965 প্লাস, অর্থাৎ শুধুমাত্র সার্ভিস যদি ধরি সেক্ষেত্রে আমাদের ট্রেড তো সারপ্লাস আছে, অর্থাৎ যত টাকা বেরোচ্ছে তার থেকে বেশি টাকা ঢুকছে। টোটালটাকে যদি আমি যোগ করি, গুডস প্লাস সার্ভিস, টোটালটাকে যদি আমি যোগ করি গুডস প্লাস সার্ভিস, সেক্ষেত্রে দুটো যোগ করে দাঁড়ায় -74644 মিলিয়ন ইউএস ডলার। তাহলে ওভারঅল কিন্তু আমরা দেখতে পেলাম ব্যালেন্স অফ ট্রেড, ওভারঅল কিন্তু ব্যালেন্স অফ ট্রেড আমাদের কি আছে, ডেফিসিট আছে। এতটুকুর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে করে ফেল, তো নেক্সট পয়েন্টে এগোবো আমি। এতটুকুর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে প্লিজ ফিল ফ্রি টু স্পিক। স্যার যা কোশ্চেন আছে মনে করে দাও। স্যার বল ফুলশ্রী। স্যার মেইন ইম্পোর্টের মধ্যে আমরা দেখলাম ক্রুড অয়েল আছে, আবার মেইন এক্সপোর্টের মধ্যে ডিজেল। তো ক্রুড এসে ডিজেলটা এক্সপোর্ট করা হয়। হ্যাঁ, আমাদের তার তুলনায় বেশি আমরা ডিজেল প্রোডাকশন করে পাঠিয়ে দিই অন্যান্য দেশে। বাট ডিজেল বানানোর যে ম্যাটেরিয়ালটা, র ম্যাটেরিয়াল যেটা, সেটা আমাদের দেশে নেই, সেটা মধ্যপ্রাচ্যের দেশে আছে। সেখান থেকে আমরা নিয়ে আসি। আমাদের দেশে কিছু কিছু আছে যেরকম বিগ বয়, কিছু ওই বোম্বে হাই, বাট সেটা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম। এই কারণে আমাদের সৌদি আরবিয়া বা ইরান ইত্যাদি ইত্যাদি দেশ থেকে আমাদের ক্রুড অয়েল ইম্পোর্ট করতে হয়। এবারে জিনিস দেখ, সৌদি আরবিয়া প্রচুর পরিমাণে তাদের জিডিপি অনেক তেলের জন্য, তেল যেহেতু প্রত্যেকটা দেশকে সাপ্লাই করতে হয়, এই কারণে তাদের দেশে প্রচুর পরিমাণে টাকা ঢোকে। এর ফলে কি হয়ে যায়, তাদের কারেন্ট অ্যাকাউন্ট কখনোই ডেফিসিট থাকে না, বরং তাদের কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস থাকে। যে দেশের ব্যালেন্স অফ পেমেন্ট যত সারপ্লাস হবে, সেই দেশের অর্থনৈতিক অবস্থাটা ততটাই ভালো হবে। আচ্ছা স্যার। আর আরেকটা জিনিস, সব থেকে বেশি আমরা এক্সপোর্ট করে থাকি কিন্তু জেমস এন্ড জুয়েলারি, সব থেকে বেশি আমরা সব থেকে বেশি এক্সপোর্ট করে থাকি। আর সব থেকে বেশি ইম্পোর্ট করে থাকি আমরা ক্রুড অয়েল এবং গোল্ড, এই দুটো আমরা সব থেকে বেশি ইম্পোর্ট করে থাকি। তার বেশি ইম্পোর্ট কেন করি, কম ইম্পোর্ট করলে কি হবে, এগুলো আমি একটু পরেই বোঝাচ্ছি। যতটুকু বুঝলাম তার মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারে। তাহলে কারো কোনো কোশ্চেন যদি না থাকে তাহলে আমি পরের থেকে এগোচ্ছি। স্যার এই মেইন এবার অঙ্কিতা বল। ওই মেইন ইম্পোর্ট মেইন এক্সপোর্ট এইগুলো তো নিতেন সিংহানিয়াতে আছে, নেই তো দেখছি স্যার। এগুলো কোথা থেকে পড়বো? এগুলো নিতিন সিংহানিয়াতে নেই? আমার বইটাতে তো আমি খুঁজে পাইনি। আচ্ছা, যাই হোক, নিতিন সিংহানিয়া লেখা নেই, তাহলে একটু নেট দেখে নিতে হবে, এগুলো বইয়ে তো থাকার কথা। নাহলে আমি 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 এটা বানিয়ে দেবো, নাহলে এটা স্টাডি ম্যাট বানিয়ে দেবো। ঠিক আছে স্যার, তাহলে তো খুব ভালো হয়। ঠিক আছে পয়েন্ট স্যার হ্যাঁ স্যার আমি বাপন বলছিলাম। হ্যাঁ বাপন বল। স্যার একটা কোশ্চেন ছিল আমার। বল। বলছি সঙ্গে যখন ট্রেড করি তখন আমাদের ট্রেড ডিফিসিট হয়, যখন আমরা ইউএস এর সাথে ট্রেড করি তখন আমাদের ট্রেড সারপ্লাস হয়। হোয়াই স্যার এটা হয় কেন? আরেকবার বল।
আমরা যখন স্যার চায়নার সাথে কোনো ট্রেড করি আর কি, চায়নার সাথে, তখন আমাদের ট্রেডটা ডিফিসিট হয়। কিন্তু যখন আমরা ইউএস এর সাথে যখন আমরা ট্রেড করি তখন ট্রেডটা সারপ্লাস হয়। কারণটা কেন? তার কারণটা হচ্ছে মেরে বুদ্ধি খুব সহজ, খুব প্র্যাকটিক্যালি ভাব। তুই যদি একটা মার্কেটে যাস আর কি, যে কোনো একটা মার্কেটে, কমন মার্কেটে, সেখানে তুই চায়নার প্রোডাক্ট যতটা না পাবি, তার থেকে আমেরিকা বা আমেরিকার কথাই আমরা ইউএস এর কথাই বলি, আমেরিকার প্রোডাক্ট অনেক কম পাবো। কেন কম পাবো? যেহেতু চায়নার প্রোডাক্ট বেশি কেন আমাদের দেশে। চায়নার প্রোডাক্ট এই কারণে বেশি, চায়নার প্রোডাক্ট ধর একটা মোবাইল তাদের প্রোডাকশন করতে যে র মেটেরিয়াল গুলো দরকার, ধর ওই চিপ বা সেমিকন্ডাক্টর, এগুলো ওদের বাড়িতে বাড়িতে মেয়েরা তৈরি করে। কিন্তু আমাদের দেশে কিন্তু সেটা, ওখানে একটা চিপ বানাতে ধরো হয়তো 3 টাকা লাগে, সেই চিপটা আমাদের দেশে বানাতে লাগবে হয়তো 30 টাকা। প্রোডাকশন কস্ট বেড়ে যাওয়ার জন্য একটা মোবাইল চাইনিজ কোম্পানি যদি 10,000 টাকা দিতে পারে, সেই সেম মোবাইল আমরা কিন্তু 25,000-এর বেশি দিতে পারবো। এবার মানুষ যখন দেখছে সস্তায় পাওয়া যাচ্ছে, এই কারণে আস্তে আস্তে চাইনিজ গুডস আমাদের ঘরে ঢুকছে। যখন চাইনিজ গুডস আমাদের ঘরে ঢুকবে, যখন চাইনিজ গুডস আমাদের ঘরে ঢুকবে, তখন আমাদের ঘর থেকে কি বেরোবে? ঘর থেকে টাকা বেরিয়ে যাবে। অর্থাৎ একদম, চাইনার হ্যাঁ। সাথে যদি আমরা বেড়ে যায়, হ্যাঁ। চাইছে, তার তুলনায় যাচ্ছে। এর ফলে কি, ভারতের ক্ষেত্রে যত তার অনেক কম, অর্থাৎ আউটগোয়িং ইজ কামিং। ইউএস এর ক্ষেত্রে ধরো একটা মোবাইল যদি ভারতে বানাতে 20,000 টাকা লাগে, ইউএসএ সেটা বানাতে হয় তো ইউএস ইউএস তখন কি করবে, তারা করতে চায়, তখন তারা ভারতের প্রোডাক্ট সহজেই তারা নিয়ে নেয় এখান থেকে। এর ফলে ভারতের প্রোডাক্ট সেই দেশের টাকা আমাদের ঘরে ঢুকবে, আমাদের ঘরে যখন টাকা ঢুকবে, গুডস বেরোবে, তখন মনে রাখবি ট্রেড সারপ্লাস হবে। বা যখন গুডস গুডস বেশি আমাকে ইম্পোর্ট করতে হবে, তখন ট্রেড কিন্তু ডেফিসিট হবে। আচ্ছা স্যার। স্যার বলছি যে যেহেতু আমাদের আমেরিকার সাথে বেশিরভাগ আইটি সার্ভিস থাকে, মানে আমরা যেহেতু আমেরিকাকে বেশিরভাগ আইটি সার্ভিসেস দিয়ে থাকি, সেই কারণে কি এটাও কি একটা কারণ যে আমেরিকার সাথে আমাদের ট্রেড সারপ্লাস হয়? This is the যেহেতু most চায়না থেকে prominent reason, because ঠিক ঠিক ভেরি গুড পয়েন্ট। বিকজ আমেরিকা কি করে, বিভিন্ন যে আইটি কোম্পানি গুলো আছে তার মাধ্যমে তারা আউটসোর্সিং করে। আউটসোর্সিং কনসেপ্টটা হচ্ছে, ধর আমেরিকার কোনো আইটি কোম্পানি, ঠিক আছে, তার কোনো একটা প্রজেক্ট বানাতে তার যদি 1 কোটি টাকা খরচা হয়, সেটা যদি সে আমেরিকাতে বসে বানায়, তার 1.5 কোটি টাকা খরচা হয়। বাট সেই কাজটা সে যদি ভারতে করে, তাহলে তার হয়তো 60 লক্ষ টাকা খরচা হবে। এই 40 লক্ষ টাকা তার লাভ। এই কারণে সে কি করে, সার্ভিসটা ভারত থেকে নিয়ে নেয় এবং সেই সার্ভিসের পরিবর্তে ভারতকে টাকা ঢুকিয়ে দেয়। এবার ঘটনাটা কি হচ্ছে, আইদার গুডস তোর দেশ থেকে যেতে পারে, কিংবা সার্ভিস তোর দেশ থেকে যেতে পারে। হোয়াট এভার ইনফর্ম, মে বি গুডস অর মে বি ইন সার্ভিস, তোর ঘরে যদি টাকা ইনকামিং ঢোকে, তার মানে বুঝতে হবে ট্রেড ইজ সারপ্লাস। আর যদি টাকা বেরিয়ে যায়, তাহলে ট্রেড ইজ ডেফিসিট। এই হচ্ছে গল্পটা। আর চাইনার সাথে যেহেতু আমাদের সেই ধরনের সার্ভিসেস এর কোনো ব্যাপার থাকে না, নেই আর কি, চাইনিজ গুডস এর ক্ষেত্রে, গুডস এর সাথে যেহেতু আমাদের বাণিজ্যিক সম্পর্ক, এই কারণেই চায়নার ক্ষেত্রে আমাদের ট্রেড ডেফিসিট হয়। বিকজ আমাদের দেশে চায়নার প্রোডাক্ট, এখন যদি ইন্ডিয়ান গভর্নমেন্ট কোনোভাবে এই চাইনিজ প্রোডাক্ট গুলোকে ঢুকতে না দেয়, সেক্ষেত্রে হয়তো ট্রেড ডেফিসিট নাও হতে পারে। বাট সেইভাবে কোনো গভর্নমেন্ট পার্টিকুলারলি কোনো একটা কান্ট্রির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক খারাপ করতে পারে না। মুখে আমরা যতই বলি না কেন চাইনার প্রোডাক্ট আমাদের ঘরে ঢুকছে না, বলছি চাইনিজ অ্যাপ বন্ধ করে দাও। আমাদের প্রধানমন্ত্রী বলছেন চাইনিজ অ্যাপ বন্ধ করে দাও। চাইনিজ অ্যাপ বন্ধ করছি, বাজারে কি চাইনিজ প্রোডাক্ট পাওয়া যাচ্ছে না? পাকিস্তানের সঙ্গে হয়তো একটা টেনশন আছে, কিন্তু বাণিজ্য কি হচ্ছে না? এই বাণিজ্যের ক্ষেত্রে ইন্টারন্যাশনালি একটা চুক্তি আছে, সেটাকে কখনো ভায়োলেশন করা যায় না। যতই টেনশন হোক না কেন, বাণিজ্য চলতেই থাকে। যুদ্ধ বা টেনশন এটা নিজের জায়গায়, বা ট্রেড এন্ড কমার্স সেটা নিজের জায়গা। বিকজ ইন্টারন্যাশনালি ব্যালেন্স অফ পেমেন্টের একটা ব্যাপার রয়েই গেছে। এইবার আমরা চলে আসছি, আমরা এক্সপোর্ট ইম্পোর্ট তো করলাম, এবার প্রথমে এক্সপোর্টটা আমরা আলোচনা করব।
এক্সপোর্ট নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ আমরা কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে ইনভিজিবল পার্ট নিয়ে আলোচনা করছি। এক্সপোর্টের ইনভিজিবল পার্ট গুলো কি কি আছে? একটা হচ্ছে সার্ভিসেস, একটা হচ্ছে ইনকাম, একটা হচ্ছে সার্ভিসেস, একটা হচ্ছে ইনকাম, আর আরেকটা হচ্ছে আমাদের এসআইটি, ট্রান্সফার মনে পড়েছে। তাহলে সার্ভিসেস নিয়ে যখন আলোচনা করবো, সার্ভিস আমরা কি কি দিতে পারি? সার্ভিসেস আমরা দিতে পারি আমরা আইটি সার্ভিস দিতে পারি, আমরা বিজনেস সার্ভিস দিতে পারি, আমরা ট্যুরিস্ট, আরেকটা সার্ভিস হচ্ছে ট্রান্সপোর্ট। এই সার্ভিসের ক্ষেত্রে মনে রাখবি, সার্ভিস সেক্টরে আমাদের ব্যালেন্স অফ ট্রেড হচ্ছে সারপ্লাস, অর্থাৎ ডেফিসিট নেই এখানে। ইনকামের ক্ষেত্রে এর তিনটে পার্ট আছে। একটা হচ্ছে প্রফিট, একটা ইন্টারেস্ট, আর একটা হচ্ছে ডিভিডেন্ড। প্রফিট, ইন্টারেস্ট এন্ড ডিভিডেন্ড। এখন এই যে এই ব্যাপারটা প্রফিট, ইন্টারেস্ট এবং ডিভিডেন্ড, এটা খুব সুন্দর একটা উদাহরণের সাহায্যে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। তাহলে জিনিসটা পুরো আমাদের চিত্রটা পরিষ্কার হয়ে যাবে। ধর ভারতে কোনো একটা কোম্পানি আছে, এই কোম্পানির মালিক হচ্ছে ধর এ, ভারতেই বাড়ি তার, সিটিজেন অফ ইন্ডিয়া and resident of India. এ হচ্ছে এই কোম্পানির এক্সিকিউটিভ ডাইরেক্টর। এবার এখানে একজন ফরেন ইনভেস্টরকে আমি দেখতে পেলাম। ফরেন ইনভেস্টর, ইনি হচ্ছেন বি। ফরেন ইনভেস্টর ইনি কি বললেন,
ইনি বললেন, একে বললেন আমি তোমার এই যে কোম্পানি যেটা আছে এখানে আমি কিছু ইনভেস্ট করতে চাই। বি বললো আমি তোমার যে কোম্পানিটা আছে এখানে আমি কিছু ইনভেস্ট করতে চাই। তাহলে বি যে টাকাটা ইনভেস্ট করবে সেটা কোন অ্যাকাউন্টে ঢুকবে? নাম্বার 1 কোশ্চেন, বল দেখি কোন অ্যাকাউন্টে ঢুকবে? ক্যাপিটাল অ্যাকাউন্ট। ভেরি গুড। বি যে টাকাটা ইনভেস্ট করবে সেটা আইদার এফডিআই অথবা এফআইআই হিসেবে, এফডিআই অথবা এফআইআই হিসেবে এর কাছে আসবে। যদি কোনো টাকা ইনভেস্টেড হিসেবে, ইনভেস্টেড মানি হিসেবে এফডিআই বা এফআইআই হিসেবে, এফডিআই বা এফআইআই হিসেবে ঢোকে তাহলে সেটা অবশ্যই আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে। তাহলে আমরা বলতে পারি এই টাকাটা আমাদের এর ব্যালেন্স অফ পেমেন্টের ক্যাপিটাল অ্যাকাউন্টে এই টাকাটা ঢুকবে। আরবিআই যখন হিসেব করবে এই টাকাটা ক্যাপিটাল অ্যাকাউন্টে সে দেখাবে। এবার ধর এই কোম্পানির ব্যবসা করে কিছু লাভ হয়েছে। এবার বি যেহেতু এই কোম্পানিতে ইনভেস্ট করছে, বি অলসো দ্য শেয়ার হোল্ডার অফ দিস কোম্পানি। বি যেহেতু শেয়ার হোল্ডার হলো এই কোম্পানির, এর ফলে এই কোম্পানির যদি কিছু প্রফিট বা ইন্টারেস্ট বা ডিভিডেন্ড হিসেবে কিছু দেওয়ার থাকে সেই টাকাটা তো একে দেবে, বি কে তো দেবে। কি হিসেবে দেবে? প্রফিট বা ডিভিডেন্ড বা ইন্টারেস্ট হিসেবে কিছু টাকা এ বি কে দেবে। কোন অ্যাকাউন্ট থেকে দেবে এই টাকাটা? সেই পাবলিক ফিনান্সের গল্প, প্রফিট ইন্টারেস্ট বা ইত্যাদি ইত্যাদি, এটা দেবে কারেন্ট অ্যাকাউন্টে। তাহলে যদি কোনো এফডিআই বা এফআইআই ঢোকে that will be deposited in capital account, এবং কোনো কোম্পানিকে বা কোনো কোম্পানির শেয়ার হোল্ডারকে, ফরেন কোনো ইনভেস্টরকে যদি আমাদেরকে প্রফিট অর ডিভিডেন্ড অর ইন্টারেস্ট হিসেবে যদি কোনো টাকা দিতে হয়, দ্যাট উইল কাম ফ্রম কারেন্ট অ্যাকাউন্ট, নট ক্যাপিটাল অ্যাকাউন্ট। বোঝা গেল বিষয়টা? স্যার এই জায়গাটা একটু আরেকবার বলবেন। নিশ্চয়ই নিশ্চয়ই। ধর একটা কোম্পানি আছে, কোম্পানির শেয়ার হোল্ডার হচ্ছে এ। এ ইজ এ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ রেসিডেন্ট অফ ইন্ডিয়া। বি হচ্ছেন একজন ফরেনার, ইজ নন রেসিডেন্ট। বি এ কে বললো যে আমি তোমার কোম্পানিতে কিছু ইনভেস্ট করতে চাই। তাহলে ফরেন যখন ইনভেস্ট হবে দ্যাট ইজ কল্ড এফডিআই, এফডিআই অর এফআইআই, এফডিআই অর এফআইআই। এফডিআই বা এফআইআই হিসেবে যে টাকাটা ঢুকবে দ্যাট উইল বি ডিপোজিটেড ইনটু ক্যাপিটাল অ্যাকাউন্ট, সেটা ক্যাপিটাল অ্যাকাউন্টে ঢুকবে। আর যদি, যেহেতু বি এই কোম্পানির একজন শেয়ার হোল্ডার, সুতরাং এই কোম্পানি যদি প্রফিট হয় বা ইন্টারেস্ট দিতে হয় বা ডিভিডেন্ড হিসেবে যদি কিছু প্রাপ্য দেওয়ার থাকে তাহলে সেই টাকাটা কোম্পানি বি কে দেবে ফ্রম ইটস কারেন্ট অ্যাকাউন্ট। অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে এটাই, ইন্টারেস্ট, প্রফিট, ইন্টারেস্ট অর ডিভিডেন্ড এনিথিং যেটা দেওয়ার থাকবে দ্যাট উইল কাম ফ্রম কারেন্ট অ্যাকাউন্ট। অ্যান্ড ইনভেস্টর বা নন রেসিডেন্ট যে টাকাটা ইনভেস্ট করবে দ্যাট উইল বি ডিপোজিটেড ইনটু ক্যাপিটাল অ্যাকাউন্ট। একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট আর একটা আমাদের কারেন্ট অ্যাকাউন্ট থেকে বেরোবে। এবার ধর কিছুদিন পর বি তার যে শেয়ারটা ছিল এই কোম্পানিতে সেই শেয়ারটা সে বিক্রি করে দিল, অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, এবং চলে গেল।
সেল দ্য শেয়ার অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে। সে যদি শেয়ারটা বিক্রি করে তাহলে বির কাছে কি কিছু টাকা ঢুকবে তো? বি ধর কাউকে শেয়ারটা বিক্রি করলো, তাহলে সি কে ধর শেয়ারটা বিক্রি করলো, তাহলে সি নিশ্চয়ই কিছু টাকা বিকে দেবে তো, না দেবে না? আমি একটা কোম্পানিতে আমার 10 টাকার শেয়ার ছিল, আমি এই কোম্পানিতে নিজের শেয়ার রাখবো না, তাহলে কাউকে বিক্রি করে দিয়ে চলে গেলাম, তাহলে আমার কাছে তো 10 টাকা আসবে। সেই টাকাটা কোথা থেকে আসবে? সেই টাকাটা দ্যাট উইল বি টেকেন আউট ফ্রম ক্যাপিটাল অ্যাকাউন্ট। দ্যাট উইল বি টেকেন আউট ফ্রম ক্যাপিটাল অ্যাকাউন্ট। অর্থাৎ যদি কোনো ফরেন ইনভেস্ট ঢোকে সেটাও ক্যাপিটাল অ্যাকাউন্টে ঢুকবে। ফরেন ইনভেস্টর যদি তার শেয়ারটাকে বিক্রি করে সেই টাকাটা নিয়ে চলে যেতে চায়, সেই টাকাটাও কিন্তু তার ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে মাইনাস হবে। অর্থাৎ এখানে ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে যেটা আউটগোয়িং মানি হিসেবে, এই মাইকটা বন্ধ করতো কে আশিস বাবু। আউটগোয়িং মানি হিসেবে তোমার মাইক্রোফোনটা বন্ধ করো আর তোমার ক্যামেরাটা বন্ধ করো, দুটো জিনিস বন্ধ করো। জানি না, আমি বন্ধ করে দিচ্ছি। যখন ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে টাকাটা বেরিয়ে যাবে, that will be treated as outgoing money। আর যখন ক্যাপিটাল অ্যাকাউন্টে টাকা ঢুকবে, that will be treated as incoming money। হ্যাঁ উদয় বল। সি কি সিটিজেন অফ ইন্ডিয়া? ইয়েস, সিটি হচ্ছে সিটিজেন অফ ইন্ডিয়া। ঠিক আছে। এবার ধর শেয়ার বিক্রি করতে গেলে নিশ্চয়ই ক্যাপিটাল থেকে যাবে, তাতে কোনো সমস্যা নেই। এবার ধর কোনো এক ভদ্রলোক, তার নাম হচ্ছে ডি, সে শেয়ার কিনে নি কোম্পানির কোনো, সে বন্ড কিনেছিল, ঠিক আছে, বা কোম্পানিতে কিছু সে প্রিন্সিপাল পুঁজি লাগিয়েছিল। সে যদি কোম্পানিতে না থাকতে চায়, তাহলে কোম্পানির যে ওনার সে যদি ডি কে কোম্পানির বন্ড বা প্রিন্সিপাল ধরুন যে টাকাটা দিয়েছিল সেটা যদি ফেরত দিতে চায়, কোম্পানি বন্ড অর প্রিন্সিপাল ধরুন, কোম্পানি বন্ড বা প্রিন্সিপাল ধরুন যে টাকাটা দিয়েছিল সেটা যদি ফেরত দিতে চায়, that will be also deducted from capital account। That will be also deducted from capital account। তাহলে আমরা যদি ভারতের কোনো লোক যে বাইরের কোনো লোককে প্রফিট, ইন্টারেস্ট বা ডিভিডেন্ড হিসেবে যদি টাকা দেয়, তাহলে that will be, what is that? That will be outgoing। এবার ধর ভারতের কোনো লোক বিদেশি একটা কোম্পানিতে টাকা ইনভেস্ট করেছে। ভারতের একটা লোক এক্স, ধর একটা ফরেন কোম্পানি, এক্স হচ্ছে একটা ফরেন কোম্পানি,
ভারতের একটা লোক ফরেন কোম্পানিতে টাকা ইনভেস্ট করেছে, তাহলে সেই লোকটা ভারতের কোম্পানির মালিককে প্রফিট, ইন্টারেস্ট বা ডিভিডেন্ড হিসেবে টাকা দেবে। দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ ইনকামিং মানি। দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ ইনকামিং মানি। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে আমাদের ডেফিসিট হচ্ছে কেন বাবা? ডেফিসিট হওয়ার মুদ্রা কারণ হচ্ছে আউটগোয়িং মানি ইজ গ্রেটার দ্যান ইনকামিং মানি। এই তো সহজ কথা। যত টাকা বেরোচ্ছে তার থেকে কম টাকা ঢুকছে, তার মানে সহজ কথা হচ্ছে যতজন বাইরের লোক ভারতে ইনভেস্ট করছে, যতজন বাইরের লোক ভারতে ইনভেস্ট করছে তার তুলনায় কম ভারতীয় বিদেশে ইনভেস্ট করছে। এই তো সহজ কথা। আমাদের ভারতীয় ইনভেস্টর যদি বেশি থাকতো বিদেশিদের তুলনায়, তাহলে আমাদেরও কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট হতো না, আমাদেরও সারপ্লাস হতো। তাহলে আমরা দেখতে পেলাম সার্ভিসেসের ক্ষেত্রে স্যার 1 মিনিট, সার্ভিসেসের ক্ষেত্রে দেখতে পেলাম সারপ্লাস, ইনকামের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম ইনকামের ক্ষেত্রে আমরা ডেফিসিট আছি। কেন? আউটগোয়িং ইনকামের যে গল্পটা। এরপর আমরা করব ট্রান্সফার আমরা করব, সেখানে কিন্তু আমরা সারপ্লাস আছি। এবার বলো কার কি কোশ্চেন আছে, এরপর আরেকটা জায়গা পড়াবো। স্যার বলছি, যদি প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল ইয়ারে যদি আমাদের ট্রেড ডেফিসিট থাকতেই থাকে, তাহলে তো একটা টাইম এরকম আসবে যে পুরো ইকোনমি খালি হয়ে যাবে। না, অ্যাকচুয়ালি সেইভাবে হয় না বিষয়টা ট্রেড ডেফিসিট যেটা আছে, ব্যালেন্স অফ পেমেন্ট, একটা আমরা চেষ্টা করি একটা নির্দিষ্ট জায়গায় বেঁধে রাখতে। যদি দেখা যায় যে আমাদের প্রচুর পরিমাণ ইম্পোর্ট করতে হচ্ছে, ইম্পোর্ট বেশি করলে আমাদের ট্রেড ডেফিসিট হবে। এটা একটা মানে প্রমিনেন্ট রিজন। ইম্পোর্ট যদি বেশি হয়ে যায়, বিশেষ করে গোল্ডের ইম্পোর্ট যদি বেশি হয়ে যায়, বা ক্রুড পেট্রোলিয়ামের যদি ইম্পোর্ট বেশি হয়ে যায়, সেক্ষেত্রে ট্রেড ডেফিসিট হবে। এছাড়াও যদি ফরেন কোম্পানি যদি বেশি ইনভেস্ট করে, বেশি এফডিআই যদি হয়, সেক্ষেত্রেও কিন্তু এফডিআই যদি বেশি ইনভেস্ট করে, ইনভেস্টর হিসেবে যদি থাকে, তাহলে আমাদের কিন্তু ফরেন মানি ঢুকছে, ইনকামিং হচ্ছে, সেক্ষেত্রে আমাদের সমস্যা নেই। কিন্তু ফরেন ইনভেস্টর এসে যদি সে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ট্রেড ডেফিসিট হওয়ার সম্ভাবনা আছে। বাট এই যে প্যারামিটার গুলো তোর কোশ্চেনের সূত্র ধরেই আমি বলবো যে প্রত্যেকটা ফিনান্সিয়াল ইয়ারে এটা ক্যালকুলেশন করা হয় বটে, এবং এটা দেখা হয় এটা আগের ইয়ারের তুলনায় এবার বাড়ছে না কমছে। এবং এই যে ডেফিসিটটা, ট্রেড ডেফিসিটটা, আমরা যখন ইকোনমিক সার্ভে করি প্রত্যেক বছরে, ইকোনমিক সার্ভে 6th যে চ্যাপ্টারটা আছে, সেখানে ব্যালেন্স অফ পেমেন্টের যখন ডেটাগুলো আমরা যখন পাই, সেগুলো হিসেব করা হয় জিডিপির কত পার্সেন্ট। গত বছর জিডিপি যদি 5% থাকে, এবার চিত্রটা কি দাঁড়াচ্ছে? এবার 5.6 হচ্ছে না 8 হয়ে যাচ্ছে? যদি দেখা যায় 8 হয়ে যাচ্ছে, অর্থাৎ ট্রেড ডেফিসিট বা ব্যালেন্স অফ ট্রেড ইত্যাদি ইত্যাদি ডেফিসিটের মাত্রাটা বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের কিছু শক্ত পদক্ষেপ গ্রহণ করতে হয়। আমরা তখন গোল্ড ইম্পোর্টটা কমিয়ে দেবো, বা ক্রুড অয়েলটা আমরা কমিয়ে দেবো, তার বিকল্প কিছু ভাবার চেষ্টা করব। এই ধরনের কিছু প্রয়োজনীয় পদক্ষেপ আমাদের তখন নিতে হয় ফর দ্য সেক অফ ইকোনমি। এটা একটা বৃহত্তর ব্যাপার, এর মধ্যে অনেকগুলো প্যারামিটার আছে। যদি আমরা ক্রুড অয়েল কম আনি, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে, সেই আলোচনাটা আমরা করবো একটু বাদ, তখন চিত্রটা আরেকটু ক্লিয়ার হবে। স্যার আমার একটা কোশ্চেন আছে। আগে স্যার আমি বলবো? উদয়ের কোশ্চেনটা নিয়ে নিই, তারপর অজয়ের কোশ্চেনটা বল। বলছি স্যার, আমাদের কারেন্ট অ্যাকাউন্টের ডেফিসিট থাকলেও ক্যাপিটাল অ্যাকাউন্টে তো আমরা গেনে আছি, কারণ আমাদের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট তো বেশি আছে। আমি আমরা ভাই যতটা পারি। আমি ক্যাপিটাল অ্যাকাউন্ট এখনো পড়িয়েছি? আমি ক্যাপিটাল অ্যাকাউন্ট এখনো পড়াই
পাইনি ওই জন্য ক্যাপিটাল অ্যাকাউন্ট আমি এখন কিছু জানি না। আমি যখন পড়াবো টোটালটা চিত্র বোঝাবো তারপর আমি পড়াবো। যতটুকু আমি আমার একটা জিনিস ভালো করে মনে রাখবি, যতটুকু পড়িয়েছি তার মধ্যে কোশ্চেনটা করতে বলেছি, কিন্তু ঠিক আমি আছে। এখনো ক্যাপিটাল অ্যাকাউন্ট পড়াইনি, সুতরাং যখন সেটা পড়াবো সেখান থেকে কোশ্চেন নেবো। অজয় বলো। স্যার আমাদের ডেবিট থাকছে, তো আমাদের রিজার্ভ কিভাবে বাজে স্যার, ফরেন রিজার্ভ? ফরেন রিজার্ভ বাবা এখনো পড়াইনি বাবা। লেট মি ফিনিশ দ্য চ্যাপ্টার। যতটুকু পড়ানো হয়েছে তার মধ্যে কোশ্চেনটা সীমাবদ্ধ না, তাহলে আমার পড়াতেও সুবিধা হবে আর তোদের পড়তেও সুবিধা হবে। ফরেন রিজার্ভ কি করে বাড়ছে সেটা এখনো আমি জাস্ট পুরো সিনেমার মানে 1/4 আমি দেখিয়েছি। কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট কেন হয়, তার কি কি প্যারামিটার সেটা বুঝিয়েছি। এই সংক্রান্ত বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ আস। আমি যখন পুরো বিষয়টা পড়াবো, ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেফিসিট পড়াবো। দুটো অ্যাক্ট আছে, একটা হচ্ছে ফেরা, একটা হচ্ছে ফেমা। ফেরা ফেমা এবং কারেন্ট অ্যাকাউন্ট থেকে কি করে ক্যাপিটাল অ্যাকাউন্টে কনভার্টেবল করা যায় তার জন্য একটা কমিটি আছে, সেগুলো যখন পুরো ডিটেলসটা পড়িয়ে দেবো তারপরে প্রশ্নের উত্তরগুলো তো নিজেরাই দিয়ে যাবে। যে স্যার আমাদের ডেফিসিট হচ্ছে তবু আমাদের রিজার্ভ বাড়ছে কি করে, রিজার্ভ বাড়ার সাথে এর কি রিলেশন, কারেন্ট অ্যাকাউন্টকে যদি ক্যাপিটাল অ্যাকাউন্টে কনভার্ট করে দিই তার কি সুবিধে, টোটাল চিত্রটা আপনি পরিষ্কার হয়ে যাবে। যতটুকু পড়ানো হয়েছে তার মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ আস, সবাইকে বলছি। কারেন্ট অ্যাকাউন্ট ছোট করে সাম আপ করে দেবেন? অঙ্কিতা বল। ওই কারেন্ট অ্যাকাউন্টে যে ডেফিসিটের ব্যাপারটা ওটা একবার ছোট্ট করে সাম আপ করে দেবেন আরেকবার? না আমি আর ছোট্ট করে সামাপ করতে পারবো না, তাহলে আমি শেষ করতে পারবো না। আগে পড়ে ফেল, আমি ক্লাসটা করেছি, পড়ে ফেল, তারপর যদি কোনো কোয়ারিজ থাকে আমি নিশ্চয়ই বলবো। ঠিক আছে। হ্যালো স্যার। স্যার হ্যাঁ, জন্মে জয় বল। হ্যাঁ স্যার, বলছিলাম যে আমাদের যেটা ফরেন ইনভেস্টমেন্ট যেটা আছে ওটা করলে তো আমার ডেফিসিটে যাচ্ছি, তো আমাদের গভর্নমেন্ট বাইরে থেকে ইনভেস্টমেন্ট ডাকে কেন আর বারবার? না না না, ফরেন ইনভেস্টমেন্ট করলে ডেফিসিট হয় না। ফরেন ইনভেস্টর যদি ইনভেস্ট করে সে তার ইনভেস্টমেন্টটা যদি তুলে নিয়ে চলে যায়, ফরেন ইনভেস্ট করলে তো আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্টে টাকা ঢুকছে, তাহলে তো সমস্যা নেই আমার। বাট ফরেন ইনভেস্টর যদি দুম করে তার শেয়ারটা বিক্রি করে দিয়ে চলে যায়, তাহলে তাকে আমাকে টাকাটা তখন ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে দিতে হবে। বা সে যদি পুরো তার শেয়ারটা বিক্রি করে দিয়েই চলে যায়, অর্থাৎ তার টাকাটা যে ক্যাপিটালটা ইনভেস্ট করেছিল, যে ক্যাপিটালটা ইনভেস্ট করেছিল বা যে শেয়ারে যে বিনিয়োগটা করেছিল তা সে তার মূলধনটা নিয়ে যদি চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ডেফিসিট। এফডিআই ইজ অলওয়েজ ওয়েলকাম, বাট এফডিআই নিয়ে যে ঢুকছে সে যদি আবার তার টাকাটা নিয়ে আবার চলে যায়, তাহলে তো ঘাটতি থাকবেই। ধর আমার 10 টাকা ঘাটতি ছিল, একজন এলো 15 টাকা নিয়ে, তাহলে আমার কাছে এখন দাঁড়ালো 10 টাকা ঘাটতি ছিল, ও 15 টাকা দিল, তাহলে -10 + 15, তাহলে আমার কাছে দাঁড়ালো 5 টাকা। তাই তো 5 টাকা আমার 60+ হলো। এবার সে যদি এখন আবার আগের তার 15 টাকাটা নিয়ে চলে যায়, তাহলে আবার সে -10 টাকাটাই পড়ে থাকে। এফডিআই এলে ডেফিসিট হবে না, বাট এফডিআই বালা যদি এসে যদি আবার চলে যায় তাহলে ডেফিসিট হবে। এই জায়গাটা বলছি। ঠিক আছে সুরজ বল। স্যার বলছিলাম যে রেভিনিউ অ্যাকাউন্ট ব্যালেন্স অফ পেমেন্টে কাউন্ট করা হয়, কিন্তু রেভিনিউ অ্যাকাউন্টে তো স্যার ট্যাক্স আর নন ট্যাক্সও আছে, তো এখানে তো রেসিডেন্ট আর নন রেসিডেন্টের ব্যাপারটা তো এলো না তো তাহলে। বুঝলাম না আমি তোর কথা। স্যার বলছি যে রেভিনিউ অ্যাকাউন্ট যদি ব্যালেন্স অফ পেমেন্টে কাউন্ট করা হয়, তাহলে রেভিনিউ অ্যাকাউন্টে তো স্যার ট্যাক্স আর নন ট্যাক্স আছে যেটা আমরা পে করি, তাহলে তো স্যার এখানটাই রেসিডেন্ট আর নন রেসিডেন্টের ব্যাপারটা তো এলো না। ব্যালেন্স অফ পেমেন্ট রেভিনিউ অ্যাকাউন্ট কাউন্ট করা হবে না, এই ব্যাপারটা বুঝলাম না। রেভিনিউ ইজ দ্য পার্ট অফ পাবলিক ফাইন্যান্স। ব্যালেন্স অফ পেমেন্টের দুটো কম্পোনেন্ট, একটা কারেন্ট অ্যাকাউন্ট, একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। রেভিনিউ অ্যাকাউন্ট কোথা থেকে গেলো আমি জানি না। আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। রেভিনিউ যে ব্যাপারটা বলছি আমরা, রেভিনিউ রিসিভ বা রেভিনিউ এক্সপেন্ডিচার, দ্যাট ইজ দ্য পার্ট অফ পাবলিক ফাইন্যান্স অর পার্ট অফ বাজেট, দ্যাট ইজ ট্রানজাকশন বিটুইন গভর্নমেন্ট এন্ড ইটস পাবলিক অর সিটিজেন। এক্ষেত্রে ট্রানজাকশনটা হচ্ছে সিটিজেন, রেসিডেন্ট এন্ড নন রেসিডেন্ট, রেসিডেন্ট এন্ড নন রেসিডেন্ট, তাকে আমরা বলছি পাবলিক ফাইন্যান্স, সরি ব্যালেন্স অফ পেমেন্ট। ঠিক আছে আমি স্যার। বোঝাতে পারছি না বা আমার তোর কাছ থেকে বুঝতে কোনো ভুল হচ্ছে। রেভিনিউর এখানে কোনো গল্প নেই ভাই, এখানে দুটো জিনিস আছে, একটা ক্যাপিটাল, একটা হচ্ছে কারেন্ট।
এবার তাদের বিভিন্ন পার্ট গুলো আছে। ক্যাপিটালের আমরা কারেন্টের পার্ট গুলো পড়ছি, কারেন্টের পার্ট গুলোর মধ্যে এখন যেটা পড়বো সেটা হচ্ছে ট্রান্সফার। স্যার না আমার স্যার একটা ওই কোশ্চেন আছে। রেভিনিউ অ্যাকাউন্ট আর কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে স্যার গোলমাল হয়ে গেছিল। রেভিনিউ ইজ দ্য পার্ট অফ পাবলিক ফাইন্যান্স, যেটার সঙ্গে কারেন্ট ব্যালেন্স অফ পেমেন্টের কোনো সম্পর্ক নেই। শুভাশিস বলো। স্যার আমাদের বললেন ইনকামটা ডেফিসিট হয়, এবার ফরেন ইনভেস্টররা আমাদের এখানে ইনভেস্ট করছে সেটা এফডিআই আর এফআইআর মারফতে, এবং তারা যে প্রফিটটা নিচ্ছে সেটা নিয়ে নিচ্ছে, কিন্তু আমাদের যখন মানে এটা নেগেটিভ হচ্ছে, দ্যাট মিনস হচ্ছে এফডিআই যেটা ইনভেস্ট করছে তার থেকে কি প্রফিট ডিভিডেন্ড ওটা বেশি বেরিয়ে যাচ্ছে? না না, অ্যাকচুয়ালি কখনো এটা হয়? তুমি ধরো 100 টাকা ইনভেস্ট সেটা তো করছো, সেটা তো স্যার হতে 100 পারে না, টাকা তাহলে ইনভেস্ট স্যার কেন করছি, ডেফিসিট হচ্ছে? তাহলে কি স্যার এফডিআই আর এফআইআইটা কি ইনকামের মধ্যে পড়ছে না? আচ্ছা ভেরি গুড কোশ্চেন। আমি যখন ইনকাম পড়াচ্ছিলাম তখন আমি বলেছিলাম ইনকামের 3টে প্যারামিটার আছে। নাম্বার 1 ইজ প্রফিট, নাম্বার 2 হচ্ছে ইন্টারেস্ট, আর নাম্বার 3 হচ্ছে ডিভিডেন্ড। এবার প্রফিট, ইন্টারেস্ট বা ডিভিডেন্ড, এর 3টে আসবে কোথা থেকে, কার বেসিসে? এগেইনস্ট ক্যাপিটাল অর এগেইনস্ট ইনভেস্টমেন্ট। এবার যখন একজন ফরেন ইনভেস্টর যখন সে ইনভেস্ট করছে, সে নিশ্চয়ই মানে ও এখানে কি বলবো দাতব্য করতে আসেনি, তাহলে তার কিছু পার্সোনাল কিছু ইন্টারেস্ট আছে। আইদার তাকে সে যে টাকাটা ইনভেস্ট করলো তার এগেইনস্টে তাকে আইদার কিছু প্রফিট দিতে হবে, ইন্টারেস্ট দিতে হবে বা ডিভিডেন্ড দিতে হবে। যদি দেখে যে সে ঠিকঠাক প্রফিট বা ইন্টারেস্ট বা ডিভিডেন্ড পাচ্ছে, এবার ধর সে 100 টাকা আমাকে দিল, ইন্ডিয়াতে 100 টাকা দিল, তাহলে আমার ঘরে টাকা ঢুকলো 100 টাকা, এবার তাকে প্রফিট দিচ্ছি আমি 2 টাকা বা 3 টাকা, তাহলে আমার ঘর থেকে বেরোলো 3 টাকা, তা আলটিমেটলি ঘরে আমার থাকলো 97 টাকা। আলটিমেটলি ঘরে আমার, এবার সে যদি 100 টাকাটা নিয়ে চলে যায় কালকে, আজকে 100 টাকা ঢোকালো তাহলে প্লাস 100 হলো, সে কালকে যদি 100 টাকা নিয়ে চলে যায় তাহলে তো আমার সেই ডেফিসিটটাই পড়ে রইল। হ্যাঁ, তখন তো নেগেটিভ হয়ে যাচ্ছে হলো না। না, তার মানে কি আমাদের এখান থেকে তুলে নিয়ে যাচ্ছে? আমি সেটাই জিজ্ঞেস করছি। হ্যাঁ, নিয়ে চলে যাচ্ছে সে আইদার নিয়ে চলে যাচ্ছে, নিয়ে চলে গেলে সমস্যা, কিন্তু সে যদি কাউকে শেয়ারটা বিক্রি করে দেয়, সে যদি তার শেয়ারটা যদি কাউকে বিক্রি করে তাহলে তার কাছ থেকে সে তো টাকাটা পাচ্ছে, টাকাটা নিয়ে সে চলে যাচ্ছে, টাকাটা নিয়ে যখন সে চলে যাচ্ছে দ্যাট মিনস টাকাটা আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে বেরিয়ে যাচ্ছে। কারণ যখন সে তার শেয়ারের অংশটুকু বিক্রি করে দিচ্ছে তখন ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে টাকা বেরোচ্ছে। মোদ্দা কথা ফরেন ইনভেস্টর যদি আমাদের দেশে ইনভেস্ট করে এবং তার এগেইনস্টে প্রফিট বা ডিভিডেন্ড বা ইন্টারেস্ট এটা যদি সে রেগুলারলি পেতে থাকে তাতে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট হবে না। বাট সে যদি তার ইনভেস্টমেন্টের অংশটাই নিয়ে চলে যায় তাহলে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ঠিক আছে স্যার, বুঝেছি স্যার। হচ্ছে যদি আমাদের দেশের লোকেরা বেশি করে বাইরে ইনভেস্ট করে, আমাদের দেশের লোকেরা যদি বাইরে বেশি করে ইনভেস্ট করে তাহলে কি হবে? সেক্ষেত্রে ক্যাপিটালটা যাবে বটে, বাট রেগুলার হারে আমরা প্রফিট, ইন্টারেস্ট বা ডিভিডেন্ড পেতেই থাকবো, সেটা আমাদের কারেন্ট অ্যাকাউন্টে। যেহেতু আমাদের দেশের ইনভেস্টর কম, বাইরের দেশে ইনভেস্টর বেশি, এই কারণে কারেন্ট অ্যাকাউন্টটা ডেফিসিট হয়। এই হচ্ছে সহজ কথা। নেক্সট পয়েন্টে আমরা চলে যাচ্ছি, দ্যাট ইজ ট্রান্সফার। আমরা যতটুকু বললাম প্রত্যেক ক্ষেত্রে আমরা নেগেটিভ কথা বললাম, আমাদের ডেফিসিট, বাট এই একটা ক্ষেত্রে ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু আমরা সারপ্লাসে আছি। এই ট্রান্সফারটা করিয়েই আজকে ক্লাসটা শেষ। ট্রান্সফারের আমার 3টে পার্ট আছে। কি সেই 3টে পার্ট? একটা হচ্ছে আমাদের রেমিটেন্স, একটা হচ্ছে আমাদের ডোনেশনস। এই ক্লাসটা আমি 1.5-2 মাস আগে করিয়েছিলাম, তবু আরেকবার করালাম, যেটা খুব ইম্পর্টেন্ট ক্লাস।
এটা না করলে পুরনো যারা আছে তাদেরও একটা রিভিশন হওয়ার দরকার ছিল। রেমিটেন্সেস, ডোনেশন, গিফটস। রেমিটেন্স মানে কি বলে, কাকে বলে? ধর ভারতের কোনো ব্যক্তি তিনি বিদেশে থাকেন, ভারতের কোনো ব্যক্তি বিদেশে থাকেন এবং বিদেশ থেকে তিনি টাকা পাঠাচ্ছেন, বিদেশ থেকে ভারতে তিনি টাকা পাঠাচ্ছেন, সেই টাকাটা ভারতে আসে যে ফর্মে তাকেই বলা হয় রেমিটেন্স। অর্থাৎ বিদেশ থেকে ভারতে টাকাটা যে ফর্মে আসে, which form money comes from foreign to India, that is called remittance. রেমিটেন্সের ক্ষেত্রে 2013 সালে ওয়ার্ল্ড ব্যাংক একটা ডেটা দিয়েছিল। হ্যাঁ, বল। বল। আরেকবার বলুন না, যেটা কেটে গেল, রেমিটেন্সটা কি বলুন? রেমিটেন্স মানে হচ্ছে ভারতের কোনো ব্যক্তি ধর বিদেশে আছে, বিদেশ থেকে ভারতে যে টাকাটা পাঠাচ্ছে, বিদেশ থেকে ভারতে যে টাকাটা পাঠাচ্ছে সেটাকে যে ফর্মে পাঠাবে সেটাকেই বলা হয় রেমিটেন্স। 2013 সালে রেমিটেন্সের যে ডেটা বার করেছিল ওয়ার্ল্ড ব্যাংক, সেখানে আমরা আছি 1 নম্বর। 70 বিলিয়ন ইউএস ডলার ভারতে ঢোকে। সেকেন্ড পজিশনে আছে চায়না। তাহলে বাইরে থেকে যখন ফ্রম ফরেন টু ইন্ডিয়াতে যখন রেমিটেন্সের টাকা ঢুকবে, তখন রেমিটেন্সটা হয়ে যাবে সেটা প্লাস। ঠিক একইভাবে ইন্ডিয়া থেকে ধর পাকিস্তানে কোনো টাকা গেল, সেই আপনার সাথে গল্পটা বলছিলাম, আদনান সেই পাকিস্তানে যে টাকাটা পাঠাবে সেটা হয়ে যাবে রেমিটেন্স মাইনাস। টোটাল রেমিটেন্স প্লাস এন্ড টোটাল রেমিটেন্স মাইনাস, এটাকে সাম আপ করে যেটা পাওয়া যায়, that is called remittance total, and this remittance total is surplus. Remittance total is surplus. বললাম রেমিটেন্সে ভারত 1 নম্বরে। ফরেক্স রিজার্ভ, এর ক্ষেত্রে চায়না আসে 1 নম্বরে, বাট রেমিটেন্সের ক্ষেত্রে ইন্ডিয়া আছে 1 নম্বরে। ঠিক আছে, এবার প্রশ্নটা হচ্ছে, এখানে একটা জায়গায় যে প্রশ্নটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, স্যার তাহলে এই যে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, এই যে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটকে আমরা সংক্ষেপে বলবো সিএডি, এটা যে বেড়ে যাচ্ছে, এটাকে কন্ট্রোল করার কি কোনো উপায় নেই আমাদের? নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। কি করে আমরা সিএডি কে রিডিউস করব? সিএডি কে আমরা কিভাবে রিডিউস করব? সিএডি যদি হিউজ হয়ে যায় তাহলে সেটা আমরা কন্ট্রোল করতে পারবো না। কিরকম? একটা উদাহরণ দেওয়া যেতে পারে, ধর 1 ইউএস ডলারের তুলনায় টাকার দাম খুব কমে গেল, সেটা কেবলমাত্র কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটের জন্য কমতে পারে না, সেটা ইকোনমিক্সের অনেকগুলো প্যারামিটার আছে। যদি কমে যায় অনেক, যখনই মনে রাখবি ডলারের তুলনায় টাকার দাম কমে যাবে, টাকার দাম কমে যায় মানে কি, $1 সমান ধর আগে ছিল 40 টাকা, এটা ধর এখন 80 টাকা হয়ে গেল। যখনই $1 সমান 80 টাকা হয়ে যাবে, তখনই বুঝবি টাকার দামটা কমে গেছে। আর যখনই এই কেসটা হবে, তখন কি হবে, ক্রুড অয়েল ইম্পোর্ট যেটা, এটা কিন্তু তখন অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যাবে।
যেহেতু এটা আমাদের হাতে নেই, তাহলে সেক্ষেত্রে এর যে কনসিকুয়েন্সটা সেটা আমাদেরকে ফেস করতেই হবে। আর ক্রুড অয়েল আমাকে ইম্পোর্ট করতেই হবে। ক্রুড অয়েল ইম্পোর্ট করতে গেলে সেটা এক্সপেন্সিভ হবে, এবং তার জন্য কি বলবো, যত ইম্পোর্ট করব তার তুলনায় আগে ধর 40 টাকা দিতে হচ্ছিল, কিন্তু এখন যেহেতু টাকার ডলারের তুলনায় টাকার দাম কমে গেছে, এখন 80 টাকা আমার ঘর থেকে বার করতে হচ্ছে। তাহলে বেশি টাকা চলে যাওয়া মানে কি কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বেশি হবে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে অল্টারনেটিভ কোনো উপায় নেই? অল্টারনেটিভ উপায় নাই, উপায় আছে। সরষের তেলের দাম বেড়ে গেছে, চালের দাম বেড়ে গেছে, ভাত না খেয়ে থাকবো, এটা একটা উপায়, তাই তো? চালের দাম বেড়ে গেছে, চালের দাম এখন 5,000 টাকা কেজি হয়ে গেছে, তাহলে ভাত খাবো না, এটা একটা উপায় হতে পারে। সেটা কি প্র্যাকটিক্যালি সম্ভব? আমি ক্রুড অয়েল আনবো না, ধর ক্রুড অয়েল আমি ইম্পোর্ট করব না, বেশ, ক্রুড অয়েল ইম্পোর্ট করলি না, একটা পয়েন্ট পর্যন্ত সেটা পসিবল নয়। কেন? সব ট্রাক গুলো তোর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে, অন্য পরিবহন হবে না, এক জায়গা থেকে এক জায়গায় অন্য যাবে না, মানুষ না খেতে পেয়ে মারা যাবে। তাহলে দিস ইজ কম্পালশন। ক্রুড অয়েলের পরিবর্তে যদি আমরা এক কাজ করি, ট্রাক গুলোকে সবটা সোলার করে দিলাম, সেটা করে দেওয়া যেতে পারে। বাট এটা এতটাই বেশি এক্সপেন্সিভ আর কি, এটা এতটাই বেশি এক্সপেন্সিভ যে তার থেকে আমার ক্রুড অয়েলটা যদি আমি করতাম, তাহলে সেটা বরং কাজের কাজ হতো। সেটা আমার কাজের কাজ হতো, তাহলে এটাও কিন্তু আমার পক্ষে করা সম্ভব না। সিএনজি, সিএনজি দিয়ে চালায় ট্রাক গুলোকে, এটা সিটি এরিয়ায় সম্ভব। বা ট্রাক গুলো যখন হাইওয়ে ধারে আসে আর কি, প্রত্যেকটা রাস্তায় একটা নির্দিষ্ট জায়গা অন্তর অন্তর সিএনজি ফিল করা সম্ভব নয়। এই কারণে আমাদের ক্রুড অয়েল ইম্পোর্ট করতেই হবে, এই কারণে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট হলে হবে, কি করা যাবে? আরেকটা প্যারামিটার হচ্ছে গোল্ড। শুনতে পাচ্ছিস আমার কথা তোরা? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি স্যার। सही तो नहीं बोल रहा हूँ, आप लोग सुन पा रहे हो तो? হ্যাঁ স্যার পাচ্ছি। শুনতে পাচ্ছি স্যার, শুনতে পাচ্ছি। তো যে gold, ঠিক আছে, ক্রুড অয়েল যদি আমি ইম্পোর্ট না করি তাহলে আমার পণ্য পরিবহন হবে না, ইত্যাদি ইত্যাদি। আমার সেটা আমার একেবারে লাইফের সঙ্গে জড়িত, তাহলে এটা আমাকে ইম্পোর্ট করতেই হবে। সোনা, সোনা যদি ইম্পোর্ট না করি কি হবে? আমি সোনা কিনলাম না, সোনা কিনলাম না, তাতে কি হবে? হ্যাঁ, মনে রাখবি, যখন তুই যে জিনিস ব্যান করে দিবি না, অর্থাৎ লিগাল রাস্তা যখন তুই বন্ধ করে দিবি, তখন সেটা ইলিগাল ওয়েতে আসবে, দ্যাট ইজ কল্ড স্মাগলিং। যখন স্মাগলিং হবে, তখন কি হবে? ব্ল্যাক মানিতে মার্কেট ছেয়ে যাবে, প্যারালাল ইকোনমি তৈরি হবে, অর্থনীতির পক্ষে আরো খারাপ। আমি যদি একটা কাজ করি, আমি যদি গোল্ডে বেশি ইম্পোর্ট ডিউটি লাগিয়ে দিই, যদি বেশি ইম্পোর্ট লাগিয়ে দিই তাহলে কি হবে? সেক্ষেত্রে স্মাগলিং এর প্রভাবটা বেড়ে যাবে। প্রশ্ন হচ্ছে, সোনা ইম্পোর্ট করা, গোল্ড ইম্পোর্ট করা কিন্তু একদিক থেকে রিডিউসেস ইনফ্লেশন, মূল্যবৃদ্ধি কমাতে সোনার ভূমিকা অনস্বীকার্য। প্রশ্ন হচ্ছে হাউ, কিভাবে বল দেখি কেউ একজন? স্যার আমরা কোথাও সোনা রেখে ডলার উঠাতে পারি কোথা থেকে? ভেরি গুড। এখন পর্যন্ত মধ্যবিত্ত মানুষেরা তাদের প্রবণতা থাকে
হাতে যদি কিছু আমার লিকুইড টাকা থাকে, সেই লিকুইড মানি দিয়ে আমাদের মধ্যবিত্ত মানুষের প্রবণতা হচ্ছে কিছু সোনা কিনে রাখে। না, সোনার দাম যে হারে বাড়ে, আজকে 30,000 টাকা যদি ভরি হয়, কালকে সেটা 40,000 হয়ে যায়। অর্থাৎ এত র্যাপিডলি দাম অন্য কোনো প্রোডাক্টেও বাড়ে না। অর্থাৎ সরকার আমাকে এমন কোনো বিকল্প কোনো ইন্টারেস্ট স্কিম দেয়নি যেখানে রাতারাতি 30,000 টাকাটা 40,000 টাকাটা হয়ে যাচ্ছে, এরকম কোনো স্কিম দেয়নি। এই কারণে মধ্যবিত্ত মানুষরা হাতে কাঁচা টাকা থাকলেই, লিকুইড টাকা থাকলেই তারা সাথে ইনভেস্ট করে দেয়। এইভাবে কিন্তু ইম্পোর্ট অফ গোল্ড রিডিউসেস ইনফ্লেশন। সুতরাং অর্থনীতির ক্ষেত্রে প্রত্যেকটা প্যারামিটার অনস্বীকার্য। অর্থাৎ এই কারণে আমাদের গোল্ডকে ইম্পোর্ট করতে হয়। তো কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট যদি একটু হয় তাতে কিছু করার নেই, আমাদের অন্যভাবে এটাকে সার্ভিসেস বাড়াতে হবে বা রেমিটেন্সেস বাড়াতে হবে বা এফডিআই বাড়াতে হবে, বিভিন্নভাবে আমাদেরকে এই কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটটাকে আমরা কমাতে হবে। এখানে গভর্নমেন্ট তার মধ্যে কি করে, গভর্নমেন্ট করে বিভিন্ন ক্ষেত্রে এফডিআই এর ক্ষেত্রে